কিভাবে বাড়ি ঢুকবো বুঝে উঠতে পারলাম না। হাতে এক দিস্তা সমান কাগজ নিয়ে আজকেও ফিরে যেতে হবে। আমার মনে হয় না আমি আর কোনোদিন লেখক হতে পারবো। প্ল্যাটফর্মে ট্রেন থামতেই পড়ি কি মরি করে স্টেশনে নামলুম। শীতের পারদ চড়েছে, কিন্তু ঠান্ডার একটা কণাও আমার গায়ে যেন স্পর্শ করলো না। বাড়ি পৌঁছলাম তখন প্রায় 10:30 বেজে গেছে। সোহিনী কাজ থেকে ফিরেছে অনেকক্ষণ হবে। আসছি বাবা, আসছি। এই তোমার আসার সময় হলো? ট্রেন পেতে লেট হলো। তোমার আর কি, দিব্যি তো আছো। আমি তো আর কাজ থেকে ট্রেনে করে আসি না, আমি আর কি করে বুঝবো। নাও এখন ঘরে ঢোকো, ওদিকে রান্না পুড়ছে। কিছু কাজের ব্যবস্থা হলো? সোহিনীকে কি জবাব দেব বুঝে উঠতে পারলাম না। কি হলো বললে না যে কিছু কাজের ব্যবস্থা হলো? ওকে বলতে পারলাম না আমি আসলে কোনো চাকরি খুঁজতে যাইনি, বরং গল্পের খসড়াগুলো নিয়ে কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরেছি। কি গো, তোমায় কথাটা বলছি কানে যাচ্ছে না? হ্যাঁ, আমি অনেক জায়গায় চেষ্টা করেছি সোহিনী, কিন্তু কোনো জায়গায় ঠিকঠাক সাড়া পাচ্ছি না। তোমার একটু লজ্জা করে না গো? সংসার নিয়ে তোমার একটু চিন্তা আছে? আমার কথা না হয় ছেড়েই দাও, অন্তত নিজের ছেলেটার কথা ভাবো। ওর জন্য কত খরচ হয় সেটাও তো জানো না। দেখো, আমি তো চেষ্টা করছি। রাখো তোমার চেষ্টা। তুমি যে কত চেষ্টা করছো তা আমি জানি। হঠাৎ করে কি ইচ্ছে হলো কাজটা ছেড়ে দিলে? একবারও ভাবলে না ছেলে বউয়ের কথা? ওরা কি খাবে, কি পড়বে, কি না হঠাৎ করে লেখক হবে তুমি, তোমার বই ছাপা হবে, সিনেমা হবে, আর আমরা এখানে বসে স্বপ্ন দেখব। আমার এই ছোট স্কুলের চাকরিটা না থাকলে তো আমরা না খেতে পেয়ে মারা যেতাম। সোহিনী, তুমি এত চিন্তা করছো কেন? ঠিক কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে, দেখো। হ্যাঁ, ওই আশাতেই থাকি। সোহিনী গজগজ করতে করতে রান্নাঘরে চলে গেল। নিজের প্রতি ভীষণ ঘেন্না হলো। অনেক রাত অবধি দু চোখের পাতা এক করতে পারলাম না। সোহিনীর কথাগুলো বারবার কানে বাজলো। বিছানা ছেড়ে উঠে পড়লাম। নিঃশব্দে টেবিলের ওপর থেকে আমার যা সব লেখা পাতাগুলো হাতে করে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলাম। অনেক হয়েছে, এবার এগুলোকে বিসর্জন দেওয়ার সময় হয়ে গেছে। বাড়ির অদূরেই নয়াঞ্জলি, তার পাশে গিয়ে বসলাম। এরপর চোখ বন্ধ করে কাগজগুলো হাওয়ায় ছুড়ে দিলাম। বুকটা ছিঁড়ে যাচ্ছিল যন্ত্রণায়। মনটা কোন সুদূরের গ্রামে গিয়ে পড়ে আছে কেন জানি না। বারবার মনে পড়ছে আমার ছেলেবেলার গ্রামের বাড়ির দিনগুলোর কথা। দুঃখ করছিস কেন রে বিহান? অত চিন্তা করছিস কেন? কি করব? আমার জীবন থেকে লেখালেখি হারিয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? ধুর বোকা, এত চিন্তা করছিস কেন? হঠাৎ মনে হলো কে যেন পাশ থেকে বলছে কথাগুলো, নাকি আমি ঘুমের ঘরে ভুল শুনছি। পাশ ফিরে তাকাতেই চমকে উঠলাম। চাঁদের মায়াবী আলোয় দৈব চেহারার একটা মানুষ, গায়ে ফুলাতা জ্যাকেট, মাথা কামানো, আমাকে দেখে একগাল হাসলো। কিরে, আমায় চিনতে পারলি? খুব চেনা চেনা লাগছে। কে বলো তো তুমি? মণি পিসির বিয়েতে আমাদের শেষ দেখা হয়েছিল, মনে পড়েছে? মণি পিসির বিয়েতে? কে বলো তো? আমি সুবর্ণ রে। সুবর্ণ? নামটা শুনে ভারী অবাক লাগলো। সুবর্ণ আমার এক কাকার ছেলে, কিন্তু ওর তো এখানে থাকার কথা নয়। ছোট থেকেই শুনেছি ও অ্যাসাইলামে থাকে। একবারই মণি পিসির বিয়ে তোকে দেখেছিলাম। ও খুব একটা কারোর সাথে মিশছিলও না, তাই আমরা ভাইয়েরাও ওর সাথে সেরকম কথা বলিনি। আর তারপর একটা ঝামেলা হয়েছিল। সে তো তুই এখানে? যাক, চিনতে পেরেছিস তাহলে। হ্যাঁ, তুই অনেক বদলে গেছিস। কেমন আছিস? আমি যেমনই থাকি, তুই যে ভালো নেই সে আমি ভালোই টের পাচ্ছি। ছাড় সেসব কথা। তুই এখানে এই সময় কি কারণে বললি না যে? আমি একটা ছোট্ট কাজে এসেছি। দেখ না, হঠাৎ করে জরুরি তলব, মাঝরাত্রি বেরিয়ে পড়তে হলো। অবাক হয়ে চেয়ে রইলাম কিছুক্ষণ। মনে হলো সুবর্ণ একদম স্বাভাবিক একটা মানুষ। কয়েকটা দিন এই গুপ্তি পাড়ায় থাকতে হবে। আচ্ছা, তোর যদি কোনো আপত্তি না থাকে, আমার তোর কাছে একটা আবদার আছে। আবদার? হ্যাঁ, আবদার।
এই তোর বাড়িতে যদি কটা দিনের জন্য ঠাঁই পাওয়া যায়। এই রে, তুই আমার বাড়ির পরিস্থিতিটা জানিস না সুবর্ণ। তোকে সেখানে আমি নিয়ে যেতে পারবো না। সব জানি। মানে কি বলছিস তুই? তোর যদি আপত্তি না থাকে তাহলে তুই আমায় তোর বাড়ি নিয়ে চল। তোর সব সমস্যা সমাধানের দায়িত্ব আমার। ও মুচকি হাসল শুধু। সুবর্ণর কথায় আমি যেন চেয়েও না বলতে পারলাম না। বেশ, চল চল আমার বাড়ি। ভোর হতে আর কিছুক্ষণ বাকি। রাতের অন্ধকারও পুরোপুরি কাটেনি। একটা অনিশ্চয়তার অন্ধকার বুকে নিয়ে সুবর্ণকে নিয়ে বাড়ির পথে পা বাড়ালাম। বাড়ির কাছে যেতেই দেখতে পেলাম দরজার কাছে সোহিনী দাঁড়িয়ে আছে, বিভ্রান্ত দু চোখ, হাতে মোবাইল। সুবর্ণ পিছনে দাঁড়িয়ে। জানি না ওর কথা বললে সোহিনী কি বলবে। কি ব্যাপারটা কি তোমার? রাত বিরাতে কোথায় চলে গিয়েছিলে? না মানে আমি বলছি কি সোহিনী। উনি আবার কে? সুবর্ণ সামনে এগিয়ে এলো। নমস্কার বৌদি, আমি সুবর্ণ, বিহানের খুড়তুতো ভাই। এই কদিনের জন্য গুপ্তিপাড়া এসেছি। বিহানকে বললাম ওর বাড়িতে যদি থাকবার ব্যবস্থাটা করা যায়। ও আচ্ছা, আসুন। সোহিনী চলে গেল। ওর আচরণ আমায় অবাক করলো। ও এত সহজে মেনে নিল ব্যাপারটা। আমাকে একটা কথাও বললো না। কিরে, এত কি ভাবছিস? আমায় ঘরে নিয়ে যাবি না? হ্যাঁ চল চল, ঘরে চল। সুবর্ণ, এইটা তোর ঘর। ওই দিকটায় ওয়াশরুম। এই ঘরটা একটু অগোছালো আছে, মানিয়ে নিস। আরে সেসব চিন্তা করিস না, আমি দিব্যি মানিয়ে নেব। বেশ, তাহলে তুই ফ্রেশ হয়ে নে, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ, যা। এখন ভয়ের ব্যাপারটা হলো সোহিনী কি মনে করেছে। রান্নাঘরে উঁকি দিতেই ওকে দেখলাম চায়ের জল বসিয়েছে। সোহিনী, আমি জানি আমার ভুল হয়েছে। এভাবে একজনকে ঘরে নিয়ে আসা আমার উচিত হয়নি। কি করব বলো? ও এমনভাবে বলল, আমি না করতে পারলাম না। সোহিনী এখনো একটা কথাও বলল না। আমার দিকে ঘুরে তাকালো। ওর চোখের দিকে তাকিয়ে চমকে উঠলাম। ওর চোখ দুটো অস্বাভাবিকভাবে লাল, চুলগুলো উদ্ভ্রান্তের মতো এলোমেলো। এ কি সোহিনী, তোমার চোখ মুখের এই কি অবস্থা? আমি ঠিক আছি, চা বসিয়েছি, চাটা দিয়ে এসো। সে না হয় দিয়ে আসছি, কিন্তু তোমার মনে হয় শরীর ঠিক নেই। চলো বরং তোমায় ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। বললাম তো আমি ঠিক আছি, তুমি চাটা দিয়ে এসো।